ওরা প্রত্যেকদিন বসে থাকে শিক্ষক কি ভুল করে সেইটা ধরবো। আর এখানে দেশবাসী কি শুনাইতেছে আমেরিকা, হ্যাঁ আমেরিকাতে একজন একজনকে গুলি করে মারে, সকলের কাছে গুলি আছে, সেটা তো ভিন্ন প্রশ্ন। আপনি 7 ঘন্টা ধরে একটা লোককে, নিরপরাধ একটা মানুষকে কারে নামাজে ডাকছে সেই জন্য আপনি সন্দেহ করে, কে আপনাকে অধিকার দিল তাকে মারা না? তার এই যে মোবাইল ছিনিয়ে নিল, এটা তো ছিনতাইয়ের অপরাধ। তার ল্যাপটপ ছিনিয়ে নিল, এটা ছিনতাইয়ের অপরাধ। এইটার জন্যই তো 30-40 বছর জেল কাটা লাগে আমেরিকাতে। আপনার প্রাইভেসিতে হস্তক্ষেপ করেছে, আপনি কার সঙ্গে মোবাইলে কথা বলেছেন বা আপনি কি স্ট্যাটাস দিয়েছেন, আপনার কার সাথে ইমেইলে যোগাযোগ আছে, এইটা যদি আপনার চার্জ করা হয় এইটার জন্যই তাকে বহু বছর জেলে থাকা লাগে। আর আমাদের এখানে মন্ত্রীরা আপনাদের শুনাইতেছে যে আমেরিকাতেও এরকম করে ছাত্রদের পিটিয়ে মারে। একটা উদাহরণ দেখি, আমেরিকার কোনো ছাত্রকে কেউ চট দিছে? আমি একটা না, দুইটা না, কয়েকটা ক্যাম্পাসে পড়াইছি, আমি তো এই কাণ্ড দেখিনি। ওদের ক্যাম্পাসের কারণে ওরা বেঁচে আছে, ওদের জুডিশিয়ারির কারণে ওরা বেঁচে আছে, আর অন্য কিছু তাদের ভালো না। কিন্তু তাদের ক্যাম্পাস একেবারেই এমন প্রোটেক্টেড যে চিন্তা করা যায় না। সেখানে বাইরের লোক কোনো অস্ত্র নিয়ে ঢুকতে পারে না। প্রশাসনের পুলিশ ঢুকতে হলে অস্ত্রটা জমা দিয়ে, গেইটে অস্ত্র জমা দিয়ে তারপরে ঢুকতে হয় পুলিশকে। এবং পুলিশকে পাহারা দিয়ে নিয়ে যায় ছাত্ররা পুলিশের নিরাপত্তার জন্য। কারণ পুলিশের উপর খেপা থাকতে পারে কেউ, পুলিশ কখনো খারাপ আচরণ কারোর সঙ্গে করে হঠাৎ করে পুলিশকে একটা ডিল মারলো বা কিছু করলো, সেই জন্য একটা পুলিশকে 2টা ছাত্র নিরাপত্তা দিয়ে ক্যাম্পাসে যদি কোনো কাজ থাকে তাদের সেই কাজ করতে চায়। আর আমাদের এখানে বুঝাইতেছে যে আমেরিকাতেও এরকম করে পিটানো। এত জঘন্য মিথ্যাচার এত উপরে বসে তারা করতেছে, এটা অত্যন্ত দুঃখের জন্য। এর ভিতরে এখন নুরু নাই, নূর থাকলে পরে আমি তাকে উদ্দেশ্য করে কিছু কথা বলতাম। সে তো অত্যন্ত সাহসী ভূমিকা পালন করতেছে। সে যেমন কথা বলতে বলতে অনেক কঠিন কঠিন কথা বলে ফেলে। যেমন সেদিন বলতেছে, আপনারা দেশ চালাবেন কি? আপনারা এক রাতে 142 বার এই জামাত, শিবির, তারপরে কি বলে এটা বিএনপি দেখেন তো যা ওদের ভয়। আসলে জিনিসটা তো এইরকম নাই, নূর থাকলে ভালো হইতো, এটার ব্যাখ্যা দরকার। আসলে কিন্তু ওরা ছাত্র শিবিরকেও ভয় পায় না, জামাতকেও ভয় পায় না, বিএনপিকে তো ভয়ের প্রশ্নই আসে। ওরা নিজেরা নিজেদেরকে ভয় পায়। কারো ওদের ভিতরে যে কে কি এখন এটা বোঝা যায় না। মেনন কিছুদিন আগে মন্ত্রী ছিল, তারপরে আপনার ইনু কিছুদিন আগে মন্ত্রী ছিল। গত কয়েকদিনে দেখবেন যে তারা কি বলতেছে। মেনন বলতেছে তার কাছে হিসাবই আছে 9,00,000 কোটি টাকা বিদেশে গেছে। আমাদের বাজেট কয় লক্ষ হাজার কোটি টাকা, 4 থেকে 5। তার মানে আমাদের একটা বাজেটের না, 2টা বাজেটের সমান টাকা বিদেশে চলে গেছে, এটা মেনন সাহেব বলতেছে। তো এখন মেনন সাহেব এখন ভাগ পাইতেছে না, সেই জন্য এটা বলতেছে। তো এখন এই যে ভাগাভাগি লুটের রাজত্ব চলতেছে, এইখানে ছাত্র রাজনীতি বন্ধ করার কথা কিন্তু আমরা বলতেছি না। শিক্ষক রাজনীতি প্রথমে বন্ধ হইতে হবে, এটা হলো প্রথম দরকার। কারণ শিক্ষকরা দানব হয়ে গেছে, নিকৃষ্ট হয়ে গেছে। শিক্ষক রাজনীতি বন্ধ করতে হবে প্রথম, এক। দ্বিতীয় হচ্ছে সন্ত্রাসী রাজনীতি বন্ধ করতে হবে, সরকারের লেজুর ভিত্তি রাজনীতি বন্ধ করতে হবে, আর ছাত্রদের চিন্তা করার উন্মুক্ত পরিবেশ সৃষ্টি করে দিতে হবে। তা না হলে এই দেশ তো বাঁচবে না। এদেশ কীভাবে বাঁচবে? এখন আমি আপনাদেরকে সার্বিকভাবে কিছু কথা বলবো। আসলে ক্ষমতাসীনরা এখন সব জায়গায় খালি অনুপ্রবেশকারী খুঁজে বেড়ায়। কিছু হইলে পরে বলে যে এইটা অনুপ্রবেশকারীরা করছে। তো তোমরা যদি এতই জানো যে জামাত, শিবির, বিএনপি এত অনুপ্রবেশকারী, তো এখানে নিষিদ্ধ করো না কেন? নিষিদ্ধ করলেই তো অনুপ্রবেশকারীদের তোমরা অ্যারেস্ট করতে পারো, কিন্তু সেটা তো তোমরা করলে না। গত কবে এই অপরাধের জন্য তো তোমাদের বিচার হইতে হবে। এটা করে সাধারণ মানুষকে শিবির বানায়, সাধারণ ছেলেদের, নামাজি ছেলেদের শিবির বানায়। তার প্রকৃষ্ট উদাহরণ হলো এই আবরার। তার সম্পর্কে এটা একটা বেহেশতি ছেলে, আল্লাহ তাকে শহীদ করছে। এখন কইতেছে শহীদ নাকি বলা যাবে না, তারা ফতুয়া বার করতেছে ওকে শহীদ বলা যাবে না। কাজে আপনারা সাবধান হয়ে যান। একটা মানুষকে 7 ঘন্টা ধরে, নিরপরাধ মানুষকে 7 ঘন্টা ধরে 10-15 লোকটা মিলে
পিটিয়ে মারে ফেলবেন, তাকেও শহীদ বলা যাবে না। কী জন্য মারছে? সত্য কথা বলার জন্য মারছে, দেশের স্বার্থে কথা বলার জন্য। হুজুর যেটা বলছেন, সে তো দেশের কাউকে সমালোচনা করার আগে দেশের স্বার্থ, আমরা পানি দিয়ে দিচ্ছি, সব দিয়ে দিচ্ছি, কি পাচ্ছি বিনিময়ে, এই কথাটা সে জিজ্ঞাসা করার অধিকার তার থাকবে না। সে ইউনিভার্সিটির ছাত্র হবে, এর প্রশ্নের জবাব কে দেবে? আসলে এই আওয়ামী লীগ থেকে এই দেশকে বঙ্গবন্ধু শেখ মুজিব নিজেই রক্ষা করতে চাইছিল, এই জন্য উনি এটারে নিষিদ্ধ করছিল। কিন্তু নিষিদ্ধ করে দায়িত্ব দিছিল ওই যে মারা গেছে মুজাফফর আহমদ সাহেবকে, দায়িত্ব দিছে ওই ফরাদ সাহেবকে। তো এনারা তো আবার ওনাদের এই ইনু সাহেবরা, মেনন সাহেবরা তখন আস্তে আস্তে করে ভিতরে ঢুকলো। এই যে ইতিহাসটা, যেই সংগঠনটা দেশের জন্য এত ক্ষতিকর হয়ে গেল, যে বঙ্গবন্ধু শেখ মুজিবকে মারার পর যে মন্ত্রিসভা গঠিত হইল, 18 জন তাদের লোক, আওয়ামী লীগের লোক। তো কত ডেঞ্জারাস! আপনি এখন এখানে মিটিং করে বসলেন, আপনি শাসনতন্ত্রের আন্দোলন করেন, ইসলামী আন্দোলন করেন, আর আপনি এখান থেকে বার হওয়ার সময় আমাদের সবাইকে গুলি করে মারতেছেন। আর তখন আপনার এই বিশ্বাসঘাতকতার বিচার কী হবে? আসলে কি এই দেশে মির্জাফরের রক্ত এত বেশি ঢুকে গেছে? কোথা দিয়ে ঢুকছে আমি জানি না। এটা আপনারা খুঁজে বের করতে হবে, এটা আপনাদের খুঁজে বের করতে হবে। এখন নতুন নতুন স্টাইলের দুর্নীতি, ক্যাসিনো স্টাইলের দুর্নীতিতে টাকা যখন তখন বিদেশ পাঠিয়ে দেওয়া যায়, সেজন্য তারা ক্যাসিনো স্টাইল, এই দুর্নীতির খবর তারা জানতো না। ঢাকা শহরের ভিতরে ক্লাবের ভিতরে করতেছে, হাজার হাজার কোটি টাকার হইতেছে, এটাও জানতো না। এখন এইখানেও অনুপ্রবেশকারীরা নাকি করতেছে, এখানে কোথায় ফ্রিডম পার্টির লোকে করছে, এখানে আবার ইসলামপন্থীদের টানা কঠিন হয়ে যেতেছে। তো এখন এই ফ্রিডম পার্টির লোক খুঁজে বের হচ্ছে। কি অদ্ভুত সব কথা! এখন এদের বিচার আসলে যে আমরা চাইতেছি, বিচার করবে কে? কার বিচার করবেন? আপনি সত্য কথাটা বলতে পারতেছেন না, কীভাবে বিচার করবেন? আপনি সত্য কথা না বলতে পারলে, আপনার যদি প্রমাণ আদি না থাকে, তাহলে আপনি কিসের বিচার নেবেন? বিশ্বব্যাংক গত সপ্তাহে বলে দিল যে দেশের অবস্থা এতটাই খারাপ, প্রতি 4 জনে 1 জন না খেয়ে আছে বাংলাদেশে। কাউকে বলতেছে না, কারণ আমাদের আত্মমর্যাদা বোধ বাড়ছে, আমাদের আত্মসম্মান বোধ বাড়ছে। আমি না খেয়ে আছি, আমার চিকিৎসা হচ্ছে না, আপনার কাছে গিয়ে হাত পাতব, এই আত্মমর্যাদা সম্পন্ন একটা জাতি তৈরি হইতে যাইতেছিল, সেই জাতিটাকে বসিয়ে দেওয়া হচ্ছে। এবং এইটার বিরুদ্ধে আপনাদের দাঁড়াইতে হবে, এবং এটা দাঁড়াইতে হইলে অবশ্যই আপনাদেরকে রাজনৈতিক সচেতন হইতে হবে। ওই লেলিনকে একবার একটা কথা জিজ্ঞেস করেছিল যে, আচ্ছা রাজনীতির বাইরে কারা কারা থাকে? উনি বলতেছে, রাজনীতির বাইরে কেমনে থাকে? যদি তুমি বলো যে বাতাস ছাড়া, অক্সিজেন ছাড়া কে বাঁচে আছে, সেইটার উত্তর যেমন আমি দিতে পারবো না, এইটার উত্তর আমি দিতে পারবো। আপনি একটা দেশে বসবাস করবেন, সেই দেশের ভালো মন্দ নিয়ে আপনি কিছু বলতে পারবেন না। আর আমরা তো এতই কম বলি যে আসলে দেশের স্বার্থই এখন রক্ষা করা যাচ্ছে না। তো কাজেই এই যে তারপরে আবার বলতেছে যে ক্লাইমেটিক কন্ডিশন যা, সরকার যে কিছু করতেছে না, বিদেশি সংস্থা বারবার হুঁশিয়ার করতেছে, দেশের 1/3 ডুবে যাবে। এই মানুষগুলি যাবে কোথায়? আবার ওইদিকে ইন্ডিয়া বলতেছে খুলনা থেকে সিলেট হয়ে পার্বত্য চট্টগ্রাম সবটা তাদেরকে দিয়ে দিতে হবে, কারণ আসামের লোকদেরকে এখানে ঢুকাইতে হবে। এখানে অধ্যাপক আমার আখন্দ ভাই বোধহয় একটা পরিসংখ্যানগত সমস্যা করে ফেলছেন। ওখানে কিন্তু সংখ্যা মুসলমানরা বেশি না, এই এদের 19 লাখ না 19 লাখ না 19 মিলিয়ন, 19 লাখ। এই 19 লাখের মধ্যে মাত্র 4 লাখ হচ্ছে মুসলমান, আর বাকি সবাই হিন্দু। এবং 4 বা 6 ম্যাক্সিমাম হয়তো, হ্যাঁ আচ্ছা যাই হোক, কিন্তু অধিকাংশ হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী ভাইরা। এখন এই যে মুসলমান বাঙালি, মুসলমান হিন্দুর মধ্যে এই ঝগড়া লাগানোর এই জিনিসটা ছিল ইংরেজদের চলে যাওয়ার পরে প্রত্যেকটা লোক চেষ্টা করছে, কারণ আমাদের ধর্মটা এতই সার্বজনীন। এইটা খুঁজে খুঁজে দেখা গেছে যে হিন্দু ধর্মের যে সনাতনী আগের অবস্থা, সেখানেও একেশ্বরবাদ ছিল। রবি ঠাকুর সেই জন্য একটা আন্দোলনই করলো। তো একেশ্বরবাদী যদি হয়, তাহলে তো তাদের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক ভালো হয়ে যাওয়ার কথা, কিন্তু আমাদেরকে সব সময় লাগিয়ে রাখার একটা বন্দোবস্ত। সেই জন্য পশ্চিমবঙ্গে দেখেন না, মমতা কয় আমি গরু খাইছি, আরও খাবো, আপনারা জবা করে খান, আর বাকিদের সবাইকে আহ্বান করে যে এইটা যদি আমাদের মধ্যে মৈত্রী আনে, শান্তি আনে, তাহলে এটা ঠিক আছে।
তো এখন আমরা তো কিছু বলতে পারতেছি না, তবু আমি আপনাদেরকে এই যেহেতু আমি ভিতরে আছি, আমি নিজে গত 20 বছর ধরে র্যাগিংয়ের শিকার, এটা বিশ্বাস করা আপনাদের বিশ্বাস হবে না। আমি 20 বছর আগে ঢাকা ইউনিভার্সিটির প্রশাসনের বিরুদ্ধে কোর্টে গিয়ে রিট করেছি, এরপর থেকে আমি প্র্যাকটিক্যালি র্যাগিংয়ের শিকার প্রতি বছর। কখনো কখনো মানে ইউনিভার্সিটি থেকে কয়েকবার আমাকে বের করে দেওয়ার চেষ্টা করে, গত বছরও ওইবার করছে। তো এইটা তো বলাই যাবে না। এখন আবরার হত্যা করে সে জীবন দিয়ে আমাদেরকে বলতেছে আপনারা চুপ করে থাকবেন আর কতকাল, আপনারা তো ঈমান নিয়ে মরতে পারবেন না, আপনারা তো মুনাফিকি করতেছেন। তার জীবনটা এইটা বলে দিচ্ছে, তার এই শাহাদাত বরণটা বলে দিচ্ছে যে আপনারা আর মুনাফিকি করেন না। আমার মতো যুবক যদি তাজা রক্ত দিতে পারি, তাই আপনাদের ভয়টা কিসে? তো এখন আমি র্যাগিংটা ব্যাপারে একটু আপনাদের বুঝাবো যে আসলে র্যাগিংটা কিভাবে চলে। আপনারা তো অনেকেই হয়তো দেখেন নাই, আমি প্রত্যক্ষ করেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চেয়ারম্যান ছিলাম, আমি অ্যাসিস্ট্যান্ট প্রক্টর ছিলাম, আমি স্টুডেন্ট অ্যাডভাইজার ছিলাম। এবং এসব করে আমি যখন দেখলাম যে কোথাও ছাত্রদেরকে রক্ষা করা যায় না, এমনভাবে শিক্ষক নিয়োগের অর্ডার দেয় যে এই কোনো শিক্ষক হওয়ার কোনো উপযুক্ত না, একটা শিক্ষককে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এই যে আগামী 40 বছর ধরে সরকারি সকল বেতন ভাতা পাবে, এই তো পড়ানোর কোনো যোগ্যতা তার জীবনে হবে না। এই জন্য আমি কোর্টে গেলাম। এখন কোর্টে গিয়ে তো রিমিডি পাওয়া খুব কঠিন ব্যাপার। তবুও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব অত্যন্ত ভালো মানুষ ছিলেন, সৎ মানুষ ছিলেন, তার কারণে আমার চাকরিটা অন্তত বাঁচছে। উনি হস্তক্ষেপ করে আমার চাকরিটা বাঁচিয়ে দিয়েছে। উনি বলতেছে একটা নিরপরাধ শিক্ষককে আপনারা এইভাবে কীভাবে কী করেন আমি একটু জানতে চাই। এটা বলার পরে কিন্তু ওনার চিঠি টিটি সব গায়েব করে ফেলছে। যাই হোক, সেটা এখন র্যাগিংটা কি আসলে বাঙালিদেরকে কিন্তু সবসময় হাইকোর্ট দেখানো হয়। এই যে র্যাগিং কথা বলে এটা হাইকোর্ট দেখাইছে আপনাদেরকে আমাদের। আরে ভাই, এটা নির্যাতন, এটা মানুষ মারা, এটা মানুষকে অপমান করা, এটা মানুষকে ক্লাসে না যাইতে না দেওয়া, এটা তার চলাফেরার উপরে বাধা নিষেধ সৃষ্টি করা, এটা তার খাওয়া দাওয়ার উপরে বাধা নিষেধ সৃষ্টি করা, এটা তার আত্মসম্মান বোধ যখন তখন তারে কুল ঘুষি লাথি দেওয়া, এইগুলি কয়ে এগুলির ভিতরে আরও অনেক কিছু আছে। কিন্তু এটাকে র্যাগিং করে আপনাদেরকে এটা ছোটো করে দিতেছে। এই একটা ইংরেজি শব্দ আইনা আপনাদের ছোটো করে হাইকোর্ট দেখাইতেছে। আমি পরিষ্কারভাবে বলতে চাই যে এটা হচ্ছে একটা ইয়াজিদিপনা। ইয়াজিদ মুসলমানদের উপরে যে অত্যাচারটা করছিল এবং সীমার সেটা এক্সিকিউট করছিল, এই সীমাররা মারছে। যারা সীমারের মতো পাষাণ হবে তারাই শুধু একটা মানুষকে এত ঘন্টা ধরে পিটিয়ে মারতে পারে। কোনো সেন্সিবল মানুষ যার ভিতরে মানুষের সামান্যতম কিছু থাকে সে এটা করতে পারে। আর কোন পর্যায়ে দফায় দফায় নিয়ে একটা মানুষকে মারতে, আর সে কাতরাচ্ছে, তার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যাচ্ছে, এবং যে কাছে ছিল সে বলতেছে আল্লাহ মাফ করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই করে সে মারা গেছে। যে কাছে ছিল, এবং তাকে এখন আর এটা বলতে দিতেছে না, কারণ এটা বললে তার অন্য কত কিছু খুঁজে বের করার চেষ্টা করছে। 4 বছর বয়স থেকে তার সব হিস্ট্রি নেওয়ার চেষ্টা করছে। এই মাসুম বাচ্চা, ওই যে আমার ভাই গৌতম দাস ভাই বলতে, এই তো মাসুম মানুষকে হত্যা করছে। তো এইটা যে করছে, এটা মানুষের উপর মানুষের গোলামি প্রতিষ্ঠা করে। এই র্যাগিংয়ের অর্থ হচ্ছে মানুষের উপর মানুষের গোলামি প্রতিষ্ঠা। আপনি কোনো কিছুই তাদের অনুমতি ছাড়া করতে পারবেন। আপনি বন্দি, আপনাকে বন্দি খাঁচায় বন্ধ করা হয়েছে। এটা হল না, এটা হোস্টেল না, এটা আপনাকে বন্দি খাঁচায় অত্যাচারিত করে। এই কারণে আমি সবসময় চিন্তা, আমার কাছে যারা আসতো আমি তাদেরকে বলছি ঢাকা ইউনিভার্সিটি ছেড়ে চলে যাও। আমি অনেককে বিদেশে চলে যাওয়ার জন্য বলছি, তারা বিদেশেও চলে গেছে। অনেকে ঢাকা ইউনিভার্সিটি, কত মেয়ে যে রোকেয়া হল থেকে চলে গেছে, কয় স্যার নামাজ পড়তে গেলে বিছানাপত্র সব উল্টে ফেলায় দেয়। আমাদের ইনস্টিটিউশন দায়ী না, এটা কথা বলা যাবে না। হত্যার বিচার চাই। আমাদের প্রাইম মিনিস্টার বলেছেন আমি এ দেশের শুধুমাত্র শাসক নয়, আমি একজন মাও। আর হুজুর এখানে বলতেছেন আপনি তো আবরারেরও মা এবং খুনিদেরও মা, তো আপনি কেমনে বিচার করবেন? সেই জন্য হুজুর দাবি করেছেন যে যাতে ট্রাইব্যুনাল গঠন করে বিচারে। এর চাইতে যৌক্তিক দাবি আর হয় না। কিন্তু এটা কি হবে? হওয়ার সম্ভাবনা আছে? এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। আপনারা যদি সোচ্চার হতে না পারেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েটের ছাত্রছাত্রীরা যদি সোচ্চার হতে না পারে, তো এই বিচার, কারণ আমরা তো ভুলে যাব। এখন
আবরার একজন মারা গেছে, কালকে তো 4 জনকে শহীদ করা হয়েছে, 100 জনের বেশি আহত করা হয়েছে, ইস্যু তো বানিয়ে ফেলবে। তো এই দিকটা লক্ষ্য রাখার জন্য হুজুর এখানে বলতেছে, এবং একজাক্টলি ঘটে গেছে কালকে সেই ঘটনা। এই দেশের ছাত্র ও জনগণ এমন আন্দোলন শুরু করবে, তখন ঝড় উঠবে, ঢেউ সৃষ্টি হবে, টর্নেডো সৃষ্টি হবে। সেই ঝড় বন্যার ঢেউকে রোধ করার ক্ষমতা আপনার প্রশাসনের থাকবে না। তো আমরা এখন হুজুরের বক্তব্যের পরে যতগুলো পত্রপত্রিকায় এই নির্মম হত্যাকাণ্ডের বর্ণনা এসেছে, তন্মধ্যে আমি ডেইলি সানে একজনের বক্তব্য দেখতে পেলাম। প্রত্যেকটা বক্তব্যে সবাই, এবং ইনিও ব্যতিক্রম নন, সোনির হত্যাকাণ্ড টেনে নিয়ে আসছে। এই যে একটা প্রক্রিয়া, যে একটা মানুষকে 7 ঘন্টা ধরে পিটে হত্যা করা হইল, এত নির্মম ইতিহাস সৃষ্টি করা হইল, এত ঘৃণ্য কাজ করা হইল, আর সেটার সঙ্গে ক্রসফায়ারে পড়ে 2 জনের মারামারি করতেছিল সেখানে তার সঙ্গে, আমি সেই মৃত্যুকে প্রত্যেকটা মৃত্যুই দুঃখজনক, কিন্তু আরেকটা মৃত্যু দিয়ে এটা প্যারালাল করে এইটাকে জায়েজ করার যে চেষ্টা, এটা জঘন্য একটা প্রক্রিয়া। তারপরেও এই ভদ্রলোক রাজীব কান্তি রয়, হোয়াট কিল্ড আবরার এনিওয়ে, এই নামে একটা বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি স্বীকার করেছেন যে ছাত্রলীগের ছেলেরাই টর্চার করে তাকে মারছে, এবং আবরার এটার জন্য নিজে প্রস্তুত ছিল না। পরে তিনি কয়েকটা প্রশ্ন করেছেন। প্রশ্নটাগুলো হচ্ছে এইরকম: হোয়াট সর্ট অফ এডুকেশনাল ইনস্টিটিউশন হ্যাভ উই ক্রিয়েটেড হুইচ আর ব্রিঙ্গিং আউট দি ওয়ার্স্ট আউট অফ আওয়ার স্টুডেন্টস ইনস্টেড অফ দেয়ার বেস্ট। মানে আমরা কেমন ইনস্টিটিউশন তৈরি করলাম যে এখানে মানুষগুলি সবচাইতে নিকৃষ্ট হয়ে বের হচ্ছে, অথচ হওয়ার কথা ছিল সবচাইতে উৎকৃষ্ট। প্রশ্নটা অত্যন্ত সুন্দর না? এরপরের প্রশ্নটা দেখেন: হোয়াট কাইন্ড অফ এডুকেশন দিজ ইনস্টিটিউশন ইম্পার্টিং হোয়েন সাম দেয়ার স্টুডেন্টস হ্যাভ লস্ট দেয়ার বেসিক হিউম্যান ভ্যালুজ। যে আমরা এই বিশ্ববিদ্যালয়গুলোতে কি শিক্ষা দিই যে মৌলিক মানবিক গুণাবলী সব নষ্ট হয়ে গেল কীভাবে? What do the teachers of this institution remain silent even after seeing such brutalities and irrationalities every day? তিনি সঙ্গত কারণেই প্রশ্ন করতে পারেন যে এই শিক্ষকরা কী করে, প্রতিনিয়ত যদি তারা এরকম নির্মম ইতিহাসের সাক্ষী হন, তাইলে তারা কেন করে না? এর উত্তর কি আপনাদের কারো জানা আছে? এই যে সাধারণ ছাত্ররা টু শব্দটি করে না, এত মার খায়, এত পিটা খায়, এত অপমানিত হয়, সাধারণ শিক্ষকরা কিছু বলতে পারে না, বললে পরে তাদেরকে যখন তখন অপমান করা হয়। এর উত্তর কি কারো জানা আছে? গত 1 দশকেরও বেশি সময় ধরে যারা অন্যায় করে, যারা নৃশংস কাজ করে, যারা হত্যা করে, যারা খুন খারাপি করে, যারা টর্চার সেল খোলে, যারা দিন দুপুরে মানুষকে মারে, তাদের কারো বিচার হয় না। এবং এই বিচার না হওয়ার সংস্কৃতি শেষ পর্যন্ত আবরারকে 7 ঘন্টা ধরে পিটে হত্যা করার সাহস তাদের মনে জোগাইছে। একটা ইউনিভার্সিটির হোস্টেলে একটা মানুষকে, এর ভিতরে তারা খাওয়া দাওয়া করেছে, এর ভিতরে তারা সিনেমা দেখেছে, এর ভিতরে তারা আনন্দ উল্লাস করেছে, আর একটা মানুষকে তারা এইভাবে মারতেছে। কী ধরনের পশুত্ব লালন করলে পরে মানুষ এটা করতে পারে? সর্বোচ্চ বিদ্যাপীঠে একজন নামাজি ছাত্র আওয়ামী লীগের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার কারণে, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলার কারণে আবরারকে হত্যা করা হয়নি, বরং এ দেশের পক্ষে কথা বলার জন্য আবরারকে হত্যা করা হয়েছে। খুব মূল্যবান বক্তব্য। আবরার এ দেশের মাটির পক্ষে কথা বলেছিলেন। এ দেশের মাটি এবং মানুষের পক্ষে আবরার কথা বলতে গিয়ে কি হয়েছেন? জনগণের পক্ষে আবরার কথা বলেছিলেন। আসলে আবরারকে হত্যা করা হয় নাই, পুরো বাংলাদেশকেই হত্যা করা হয়েছে। আবরারকে হত্যা করা হয় নাই, দেশের পতাকাকে হত্যা করা হয়েছে। আবরারকে হত্যা করা হয় নাই, হত্যা করা হয়েছে দেশের মাটিকে।
এটাকে চিরতরে নিঃশেষ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। আবরারকে দাফন করা হয় না, এই দেশের ভূখণ্ডকে দাফন করা হয়েছে। মূলত ষড়যন্ত্র চলছে ভূখণ্ড নিয়ে, আবরারকে নিয়ে নয়। আবরার তাহলে এখানে একেবারেই নিষ্পাপ একজন মানুষ তাদের হাতে বলি হয়েছে, আর সেই কারণে আমরা তাকে শহীদ বলছি। কিন্তু তাই বলে আমরা বিচার চাইব না। হুজুর নিজে বলতেছেন যে আপনাকে বুঝতে হবে কেন আবরারকে হত্যা করা হয়েছে, কারা তাকে হত্যা করেছে, একজন আসামিকে কেন এজাহারভুক্ত করা হলো না। এবং মজার ব্যাপার হচ্ছে সেই আসামিকে জনগণের চাপে অ্যারেস্ট করার পরেও এখন পর্যন্ত সে যে পরিকল্পনাকারী, সকল প্রমাণ পাওয়া সত্ত্বেও এইটা কিন্তু বলা হচ্ছে না, তাকে হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এইগুলিতে লক্ষ্য রাখার জন্য হুজুর অনেক আগেই আমাদেরকে সতর্ক করেছেন। আবার যে আসামি কেন এত পরে ছাত্রদের, কিন্তু আসলে ছাত্রর বেশি সমালোচনা হওয়া উচিত না শিক্ষকের বেশি সমালোচনা হওয়া উচিত? কারণ আসলে খারাপ আর ভালো ছাত্র হয় না, ভালো খারাপ শিক্ষক হয়, ছাত্র সবাই এক থাকে। এরা ভালো খারাপ হওয়ার পেছনে দায় দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠানের এবং যারা শিক্ষা দেন তাদের। তো আজকের বিষয়বস্তু যেহেতু দেশ ও জাতির স্বার্থ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা, আমি মাঝে মাঝে শিক্ষক সমাজের ভূমিকার কথাও আপনাদের স্মরণ করানোর চেষ্টা করব। আর আমরা এই আলোচনাটা আয়োজন করেছি শহীদ আবরার থেকে আমরা কি শিক্ষা নিতে পারি। 21-22 বছরের একটা ছেলে এত সুন্দর করে দেশ ও জাতির স্বার্থ বুঝলো, এত সুন্দর করে গুছানো অবস্থায় দেখতে পেল সমস্যার গভীরতা, আর এজন্যে তাকে জীবন দিয়ে শহীদ হয়ে প্রমাণ করতে হলো যে সে ঠিক ছিল। তো আমি আজকে আমার বক্তব্যর শুরুটা করব হচ্ছে মঞ্চে উপবিষ্ট আপনাদের সকলের পরিচিত একজন শাইখের বক্তব্য থেকে কিছু অংশ পড়ে। আমি আবরার সম্পর্কিত অধিকাংশ বক্তব্য শোনার চেষ্টা করেছি। এখন সামনে বলা হয়তো ঠিক না, তিনি যেহেতু উপস্থিত আছেন, তারপর আল্লাহ মাফ করেন, আমার কাছে মনে হয়েছে যে শ্রেষ্ঠ বক্তব্যের মধ্যে এটি অন্যতম। এই বক্তব্যটা আমি বারবার শুনেছি, বারবার পড়েছি, এখনও এই বক্তব্য থেকে কিছু অংশ পড়ে আপনাদের শুনে তারপরে আমি আমার বক্তব্য শুরু করব। আপনারা খুব মনোযোগ দিয়ে এই বক্তব্যটা পড়ার চেষ্টা করবেন। এই বক্তব্যটা উচ্চারিত হয়েছে 11ই অক্টোবরে। এটা উচ্চারিত হয়েছে মুফতি মোহাম্মদ ফয়জুল করিমের মুখে। আমার কাছে বারবার আমি ওনাকে যখন এই বক্তব্য দিতে দেখি, তখন আমার কাছে মনে হয় আবরারের ইচ্ছাকে তিনি কঠিনভাবে বুঝেছেন, যে বুঝটা আমাদের অনেকেরই এখনও হয়নি। টর্চার সেল তো বহু আগে থেকে খোলা হয়েছিল এবং সে নিজেও জানতো যে তার উপর বিপদ আসতে পারে, কিন্তু তার লক্ষ লক্ষ ভক্ত ছিল যারা তার কথা শুনতে চাইত, সেজন্য সে মাঝে মাঝেই এরকম বক্তব্য দিত। এখন আমি প্রথমে মুফতি মোহাম্মদ ফজলুল করিম সাহেবের বক্তব্য থেকে একটু আপনাদের পড়ে শোনাচ্ছি। এখান থেকে আপনাদের দেখা যাবে না, সেই তো আমি পড়েই শোনাচ্ছি।